বিরতির পর আবার ফিরে এলাম রণক্ষেত্রের সম্মুখ সমরে। দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, বিশেষ করে ডেবিট কার্ড নিয়ে এই মুহূর্তে আতঙ্ক রয়েছে। আমি রাজাগোপাল বাবুর কাছে যাচ্ছি। এটা ঠিক কথা, ডেবিট কার্ড থেকে শুরু করে এই মুহূর্তে পণ্যের বাজারে একটা আগ্রাসন চলছে। কৃষ্ণ মিত্র বলছে, রাজ্য বিজেপি নেতা, যে এটা দীর্ঘকালীন, মানে 70 বছরের ব্যাপার, শুধু 2.5 বছর ধরে কেন এই বিষয়টাকে বলা হচ্ছে? এটাকে কি সঠিকভাবে মান্যতা পাওয়া যায় এই কথাটার? না, ব্যাপারটা দেখুন, মানে কৃষাণু যেটা বলছে তার দলের লাইন বলছে, সেটাই সে বলতে এসেছে এবং ভালোই বলছে। সুতরাং আমি ওকে কোনো দোষ দেবো না। যেটা বলছে ওর ওর বক্তব্য এক পেশে রাখতেই হবে। আমি তো সেটা পারি না, কেননা আমি ইন্ডিপেন্ডেন্টলি এসেছি এবং আমাকে বলতে হবে। হ্যাঁ, সেই কারণেই তো আপনাকে বলছি যে জুডিশিয়াসলি বলতে, যে আপনি বলছেন এক পেশে রাখছে, মানে ওর পার্টি লাইন ধরেই বলছে। সে ঠিকই, ও তো সেটা করতে হবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে আমি একটু খালি বলে নিই, এই ডেবিট কার্ডের যে ফ্রডটা ধরা পড়েছে, এখন আমরা এখানে বলে দিচ্ছি চীন করেছে। এই মুহূর্তে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। চীনে, হ্যাঁ, যদি দেখেন সে ডেবিট কার্ড তুলে, হ্যাঁ, খরচাটা হয়েছে চীনে, খরচা আমেরিকাতেও খরচা হয়েছে, আপনি বললেন হাওড়াতেও খরচা হয়েছে। সুতরাং ব্যাপারটা যে চীন অর্থনীতিটা দাঁড়িয়ে আছে, চীনের অগ্রগতিতে দাঁড়িয়ে আছে একটা ফ্রডের উপর ভিত্তি করে, এইটা যদি অনেকে ভাবে ভুল, তা কিন্তু নয়। ধরুন, এই ধরনের এটিএম ফ্রড সারা পৃথিবী জুড়ে হয়েছে। আমাদের যেটা আমি জানার চেষ্টা করলাম, যে কোনো একটা হিতাজি কোম্পানির যে এটিএমগুলো আছে তারাই বোধহয় জড়িয়ে আছে এবং সেখান থেকে কোনো একটা ম্যালওয়্যারের মাধ্যম দিয়ে ডেটাগুলো ছড়িয়ে পড়েছে। সুতরাং চীন যে এই একটা স্পনিয়ার সিস্টেমের মাধ্যম দিয়ে ভারতীয় অর্থনীতিকে ভেঙে ফেলছে, এখনো পর্যন্ত এ ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত নই এবং বলা যাচ্ছে না। এবং আমার মনে হয় না যে চীন এই ধরনের জিনিস করার প্রয়োজন আছে। একটা মনে হয় কৃষ্ণ কিছু বলতে চাইছে। হ্যাঁ, কৃষ্ণ বলো। 2-3টে ব্যাপার আছে। একটা হচ্ছে যে চায়নাতে যেইভাবে প্রোডাকশন হয়, যেই জন্য আপনি বলছেন যে বিভিন্ন কোম্পানি সেখানে প্রোডাকশন করতে যায়। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, বেশ কিছু বছর আগেকার উদাহরণ, প্রায় 15 বছর হবে মিনিমাম। আমাদের এখানে একটা কোম্পানি ছিল যার নাম ছিল অজন্তা। এই অজন্তা কোম্পানিতে লেখা থাকতো যে ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ ক্লকস। এই অজন্তা একদম নির্ভেজাল একটি ভারতীয় কোম্পানি। এই কোম্পানিটাকে বিশেষ কিছু সুযোগ সুবিধা দিয়ে চায়নাতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ট্যাক্স হলিডে থেকে শুরু করে, কম দামে ইলেকট্রিসিটি থেকে শুরু করে, তো সেই অজন্তা ব্র্যান্ডটা কিন্তু পরবর্তীকালে পুরোটাই চায়নাতে চলে যায়। তো এইটা কিভাবে তারা করে না, সেখানে একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেখানে গণতন্ত্র নেই, সেখানে মানুষের কোনো অধিকার নেই। আমরা যে এখানে কথায় কথায় আমাদের অধিকার নিয়ে বন্ধ ডাকি, কি আমাদের অধিকার নিয়ে রাস্তায় নামি, সেটা খুবই একটা প্র্যাগম্যাটিক ডেমোক্রেসির লক্ষণ। যে চায়নাতে সাধারণ মানুষের সেই অধিকার নেই, তাই তারা কি কত ন্যূনতম বেতন এইসব সেখানে শুধুমাত্র কমিউনিস্ট পার্টি ঠিক করে দেয়। কাজ আছে কিন্তু মানুষের সারা সরকার চলে। কাজ আছে। চায়নার রাজাগোপাল বাবু ডিফার করবে। তুমি যে আমি যে কোনো একটা ঘড়ি কোম্পানির কথা বললে, আমি দেখো, মানে আমি একটা একেবারে বহুজাতিক কোম্পানি কোকা কোলা ভারতবর্ষে যখন ঢুকলো, অনেক ভারতীয় কোম্পানি ছিল, আমরা জানি, নামগুলো আমি বলছি না কেন প্রয়োজনহীন। কোকা কোলা যখন ঢুকলো, সবাই সেই সমস্ত ভারতীয় কোম্পানি, আমরা অনেকেই খেতাম, আমরা আঙুল তুলে যেগুলো বলি সেগুলো কিন্তু ভারতীয় কোম্পানি ছিল। সবই কিন্তু মানে ওই এর ব্যাপার লাগে না, টোটালিটারিয়ান রিজিম লাগে না। এইগুলো হচ্ছে যে বিজনেস ওই যদি অগ্রগতি ওইভাবে লাভ করে, তাহলে আলটিমেটলি বড় কোম্পানি থাকলে ছোট কোম্পানি হারিয়ে যায়। এরা যেভাবে ছোট ছোট কোম্পানিগুলো কিনেছে, অজন্তাকে না, অজন্তা আইফোন ভারতবর্ষে ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলছে আজকে। লকহিড মার্টিন তারা প্রস্তাব দিয়েছে ভারতবর্ষে তাদের ফ্যাক্টরি খোলার জন্য। আমি কিষানে বলি, বিভিন্ন প্রথম সারির কোম্পানিরা ভারতবর্ষে আছে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের ঠিক, মেক ইন ইন্ডিয়া আমি বিরোধী নই, স্টার্টআপ ইন্ডিয়া আমি বিরোধী নই। ভারত বাঁচলে আমি বাঁচবো, ভারতের অগ্রগতির পেছনে আমার স্বার্থ আছে, চীনের অগ্রগতিতে আমার স্বার্থ নেই। তবে যে মিথ্যে ব্যাপারগুলোকে একটু বলে রাখার জন্য আমি এসেছি এখানে। আমি আর অন্য কিছু কথা বলতে চাই না। লোকের ধারণা আছে সারা পৃথিবীতে গেলেই শোনা যায় চীনে বুঝি জেলের শ্রমিকদের দিয়ে কাজ করে, একেবারে বাজে কথা। জেলের শ্রমিক দিয়ে কাজ হয় না, কিন্তু হ্যাঁ, বন্দুকের আপনি দেখতে পাবেন না। আপনি কলকাতা শহরে আপনি রাস্তায় বন্দুক দেখতে পাবেন, দিল্লিতে আপনি রাস্তায়, চীনে সেভাবে বন্দুকওয়ালা পুলিশ সেভাবে আপনি দেখতে পাবেন না। মানুষ কাজ করে, এখানে এসে 12 ঘন্টা কাজ করতে হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখনো যদি দেখেন মজুরির অনেক তথ্য এখন অ্যাভেলেবেল,
এই নয় না, যে সেখানে সবচেয়ে কম minimum মজুরি wage দিয়ে টা বলুন। জোর জবরদস্তি খাটানো তা Special কিন্তু নয়, economic zone-এ, মানুষ কাজ special করে। economic শুনুন, zone-এ এ- যেখানে এ- এই এ- manufacturing এ- গুলো একদিন হয়, শুনুন, export জোর জবরদস্তি oriented করে manufacturing না, গুলো হয়, না, সেখানে জো- শ্রমিকদের কিছু কত টাকা জায়গায় ঘটেছে বেতন হতে দেওয়া পারে, হয়, কিন্তু অধিকাংশ তাদের জায়গায় মিনিমাম বেতন নিয়ে আন্দোলন করার অধিকার না, আছে না, কিনা? দেখুন ট্রেড ইউনিয়ন রাইটস, আমি এর একটা মাত্র উত্তর দেবো। হ্যাঁ নিশ্চয়ই। গত 10-15 বছরের এক্সাক্ট হিসাবটা আমি বলতে পারি না, ওনার মতো আমি লিখে নিয়ে আসিনি, কাগজেই বেরিয়েছে, কিছুদিনের মধ্যে কাগজে বেরিয়েছিল, সারা পৃথিবীতে পভার্টি লেভেলের ওপরে উঠে যাওয়া মানুষের সংখ্যা, ইউনাইটেড নেশনসের, আমার নয়, রাষ্ট্রপুঞ্জের ওদের হিসেব, সেটা ওরা দুটোভাবে করে, $1.25 আর একটা হচ্ছে $2। $1.25 নিচে যারা, তারা হচ্ছে অত্যন্ত দরিদ্র, আর যারা $2 নিচে তারা হচ্ছে দরিদ্র। এই দারিদ্র থেকে ওপরে উঠে আসা লোকের সংখ্যা সারা পৃথিবীতে নেগেটিভ, তার মানে সব দেশে নয়, নেগেটিভ। একমাত্র চায়না যেখানে ম্যাসিভ পজিটিভ, অর্থাৎ বিপুল পরিমাণ মানুষ, ওখানে বিপুল পরিমাণ, হিসেবটা প্রায় 40 থেকে 45 কোটি লোক যারা আগের দারিদ্র সীমা অতিক্রম করে উঠে এসেছে সারা পৃথিবীতে। তারা মজা করে ওখানে লিখেছিল যে দারিদ্র থেকে উঠে আসার ক্ষেত্রে 100% সফল হচ্ছে চায়না। এই কারণ ডেটাগুলো যা চাইনিজ কমিউনিস্ট পার্টি দিয়েছে, এটা তার চাইনিজ ভিত্তিতে কমিউনিস্ট পার্টি নয়, এখানে এটা কোনো- প্লিজ কোনো- এটা চাইনিজ কোনো- কমিউনিস্ট পার্টি কোনো নয়, স্বাধীন- এটা স্বাধীন ইউনাইটেড নেশনস, এজেন্সি থেকে প্লিজ এই চাইনিজ ডেটাগুলো কমিউনিস্ট collect পার্টি করা নয়, হয়নি। এটা ইউনাইটেড চাইনিজ নেশনস কমিউনিস্ট বলছে পার্টি সব। নয়, না, এটা ইউনাইটেড এটা চাইনিজ নেশন হলেও কমিউনিস্ট পার্টি চাইনিজ নয়। কমিউনিস্ট আপনি পার্টি বলুন, যেটা বাইরে দিয়েছে, গিয়ে বলুন, সেটা এখানে কি বলবেন ভিত্তি না, করে এটা মানতে ঠিক হবে? নয়। কোন এজেন্সিকে সেখানে কাজ করতে আচ্ছা, দেওয়া হয় না। সেটা রাজ- আলাদা। আমি আমি আমাদের এখানে আমি সব শুরুতেই এজেন্সি বলেছিলাম, কাজ করে, সেটা আমি আলাদা। আজকে চায়নাতে করতে কনসাসলি, পারেন না আপনি। এক সেকেন্ড, কৃষাণু কনসাসলি রাজাগোপাল বাবু ওখানকার বিভিন্ন ইউনিভার্সিটিতে উনি পড়াতে যান বিভিন্ন সময় চায়না সম্পর্কে। আমি জানি, কিন্তু ওখানকার শহরাঞ্চল, গ্রামাঞ্চল, সেখানে গ্রামের মানুষকে শহরে আসতে দেওয়া হয় না। দুটো শহরকে কানেক্ট করা হাইওয়েগুলো ইলেকট্রিক ফেন্সিং দিয়ে পুরো আটকানো, গ্রামের মানুষরা সেগুলো ইউজ করতে পারে না। তো ওখানকার ব্যবস্থাটাও একটু সত্যি করে মানুষকে জানান যে কি পরিকাঠামো নিয়ে তারা এগোচ্ছে। সেখানে আমরা এখানে যে কেউ হাইওয়েতে উঠে যেতে পারে, কোনা এক্সপ্রেসওয়ে থেকে দুর্গাপুর ওয়ে, আপনার দিল্লি রোড, বম্বে রোড, যে কেউ গ্রামের মানুষও ব্যবহার করতে পারে। বেশ তো, চায়নাতে সেটা হয় না, বেশ তো, সেখানে দুটো ওই দেশে শহরের মধ্যে পুরো ইলেকট্রিক ফেন্সিং করা আছে। ওই দেশে তুমি জানতে চাইলে আমিও এই বিষয়ে যথেষ্ট খোঁজ খবর রাখছি। ট্রেড ইউনিয়ন গতভাবে ওদেরও ডিমান্ডগুলো রয়েছে, সবটাই যে সেটা খুব মুষ্টিমেয় কিছু, না কিছু- সবটাই, কিছু এবং উচ্চবিত্ত শহরে বহু মানুষ সাংহাই এবং ওইসব জাতীয় এবং যেগুলো আমাদের দেশে কাজ, ওরা showpiece প্রত্যেকদিন করে কাজ রেখেছে, হারানো সেখানকার মানুষের জন্যে। সংখ্যাটা বাড়ছে, প্রত্যেকদিন বাকি- কাজ হারানো বাকি মানুষের চায়নাতে সংখ্যা কোনো বাড়ছে। union রাজাগোপাল বাবু, হয় না। রাজাগোপাল না বাবু, না মানে আমরা দুটো কৃষাণু দেশ, যে কথাগুলো বলছে সেগুলো অনেকটাই সত্যি ছিল, 80-90 দশক পর্যন্ত ছিল, তারপরে পুরো পাল্টে গেছে। মানে একটা সময় ওদের ল্যান্ড রেজিস্ট্রেশন সিস্টেম ছিল, মানে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে অনুমতি নিতে হতো, কারণ পপুলেশন কন্ট্রোলের একটা ব্যাপার ছিল, এবং মানুষ এক জায়গায় গিয়ে অন্য জায়গায় সমস্যা সৃষ্টি করবে সেটা ছাড়া চাইতো না। আপনি যদি বেইজিংয়ে যান দেখবেন সেখানে সেভাবে বসতি নেই, কেননা মানুষের নিয়ন্ত্রণ, এটা শুধু এই কমিউনিস্ট সরকার না, এটা দীর্ঘ ইতিহাস আছে। যাই হোক, সে সুযোগ পেলে সে আলোচনায় যাওয়া যেতে পারে। এই দীর্ঘ ইতিহাস, চীনে কোনো আপনি বসতি দেখতে পাবেন না, কেননা মানুষের নিয়ন্ত্রণ ছিল বলে, যেটা কলকাতা বা ভারতবর্ষের অধিকাংশ শহরে আমরা সেটা দেখি। এখন ব্যাপারটা হচ্ছে যে কিছু যেটা বলছে সেগুলো এখন আর নেই। একটা সময় ছিল বাসে ফরেনারদের উঠতে দিত না, সেগুলো এখন সব বন্ধ হয়ে গেছে। এখন আপনি পাবেন, এখন যদি ট্রেনে ওঠেন দেখবেন গ্রামের মানুষই ভর্তি। এখন সে ধরনের ওই কন্ট্রোল ব্যবস্থা আমার জানি, মুভমেন্টে, মানুষের মুভমেন্টে যে কন্ট্রোল ব্যবস্থা সেটা কিন্তু সেভাবে এখন আর নেই, সেভাবে এখনো নেই। সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন চায়নাকে ওপেন করা হয়নি। অনেক কিছু কিছু জায়গায় এখনো রেস্ট্রিকশন আছে, আমি মানছি, কিন্তু অধিকাংশ জায়গায় ওপেন, অধিকাংশ জায়গাতেই ওপেন রয়েছে। হ্যাঁ, অধিকাংশ জায়গায় ওপেন রয়েছে। সুতরাং ওই যে সমস্যা যেটা আপনি বলছেন, ওই যেটা বলছে না, এখন খুব একটা ভ্যালিড না, এটা নিয়ন্ত্রণ রাখতে পারে, নিয়ন্ত্রণ রাখার মতন ক্ষমতা। আজকে উজিরদের সেখানে মুসলমানদের তারা বলেছে সারাদিন রোজা রাখার কোনো প্রয়োজন নেই, মাত্র 3 ঘন্টা রাখলেই হবে। সেখানে নিয়ম করে বলেছে কোন মুসলমান তারা আরবিক নাম রাখতে পারবে না, তাদের চাইনিজ নামই রাখতে হবে। এরকম স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কি আপনি ভারতের জন্য কাম্য করছেন? দাদা দেখুন, দেখুন চীনের মাইনরিটি, এই তথ্যটা কোথা থেকে জানা গেল? আপনি খোঁজ নিন, যদি ভুল বলি আপনি বলবেন আমাকে, প্লিজ বলবেন। আমি বললাম, ধরুন এখন মনে হচ্ছে হয়তো সত্য নয়, আপনি এটার আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি, যদি ভুল প্রমাণিত হয় আর আপনি একটু বলবেন কোথা থেকে পেয়েছেন তথ্য। জাওয়ানার অনেক জায়গা আছে, একটা পত্রিকা দেখিয়ে দিলাম তাতে লেখা আছে, এটাতে হবে না, আপনাকে তথ্য সূত্রটা বলতে হবে। সুজিত, আমি একটা বলি যে ব্যাপারটা হচ্ছে যে চীনের
উনি যেটা বলছেন সেটা অনেক কিছু হয়তো মিশে যেতে পারে। চীনের যে যে মানুষের যে নাম, সেগুলো তো চাইনিজ ভাষাতে ক্যারেক্টারের উপর ভিত্তি করে তৈরি হয়। সেইগুলোতে আমার নাম যেন রাজা, আমার নামটা চাইনিজ ভাষাতে করা যায় না। তারপরে আমাকেও চাইনিজ ভাষায় নাম রাখতে হতো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে ইত্যাদি, কেননা ওদের সমস্তই হচ্ছে চাইনিজ স্ক্রিপ্টে লেখা হয়, সেখানে ইংরেজি ভাষার কোনো জায়গা নেই, সুতরাং আমাকেও নাম পাল্টাতে হয়েছে। সুতরাং ও যেটা বললো অ্যারাবিক ভাষায় ওই করা যাবে না, সুতরাং ওদেরকে একটা চাইনিজ, আমাকে রাজা করা যেত না, আমাকে রাজা বলে ওরা এ করতো, সেটা একটা করা যায়। সুতরাং ওরা ওই যেগুলো বলছে, আপনি তো হিন্দু না কিন্তু না হিন্দু, হ্যাঁ অফকোর্স হিন্দু, এই বাবা তাহলে না না ব্যাপারটা এবং মিলছে না। মাইনরিটিসের অধিকার সেখানে আমি বলবো, আমি এদেরকেই বলছি, উজিরদের সম্বন্ধে কথা বললো, আমি ওদের বহু মাইনরিটিসে মিট করেছি। কুনমিং আমার প্রায়ই যেতে হয়, আমি আগামী মাসেও আমাকে হয়তো যেতে হবে। এবং সেখানে মাইনরিটিসরা যে একেবারে মানে নিষ্পেষিত আছে তা কিন্তু নয়, মাইনরিটি যথেষ্ট ভালো আছে। মাইনরিটিসদের বলছে, আমি কিন্তু পুরো হান চাইনিজদের আধিপত্য, পুরো হান তো মেজরিটি, চাইনিজদের হান হচ্ছে 92%, বাকি অন্য হান আধিপত্য তো হবে, ওটাই তো হচ্ছে চীনের প্রধান জনগোষ্ঠী, তো তারাই জনগোষ্ঠী তো হানই হান রয়েছে। কোন ধর্ম নয়, হান একটা জাতি। হান জাতির কথাই বলেছি, হান হ্যাঁ, তাহলে চাইনিজদের সেখানে মুসলমান আধিপত্য ব্যাপারটা পুরোটা। আসে না, আমি এবং ধর্মের রাজাবাবু কথা হিন্দু বলিনি। হওয়াতেও কিছু এসে যায় না। না, আমার নাম পাল্টাতে হয়েছে, আমি বলছি রাজাবাবুর হিন্দু বা ওখানে একজন উজির মুসলমান, তাতে কিছু এসে যায় না। হান একটা জাতি হ্যাঁ, হতেই তাতে পারে। কি এসে গেল? সেটা ব্যাংকের পারপাসে করতে উজিররা হয়। হান নয়, হান চাইনিজরা হান চাইনিজ, সেটা বাই রেস দে আর হান, সেটাই তো বলছি, বাই রেস উনি ইন্ডিয়ান, উজিররা হান নয়। বাই রেস উনি ইন্ডিয়ান, তাতে উনার নামটা চেঞ্জ করতে আচ্ছা হচ্ছে কেন? আচ্ছা, কৃষাণু যখন অনেকটাই বলতে চাইছে, একটা প্রশ্ন হচ্ছে বয়কটের ডাক দিচ্ছে, বিশ্ব হিন্দু পরিষদ দিচ্ছে, ভারতীয় জনতা পার্টির পরিষ্কার তুমি তাকে রিপ্রেজেন্ট করছো, বোঝা যাচ্ছে ওইদিকে সমর্থন আছে। এবার তখনও তো এটাও তো চাপিয়ে দেওয়ার মতোই ব্যাপার হলো। বাস্তব পরিস্থিতি কি, দেশবাসী তো একটা জায়গায় তারা ভোগ করতে বয়কটের কল দেওয়ার এটা হচ্ছে একটা গণতান্ত্রিক অধিকার। আপনি বয়কট করবেন কি করবেন না সেটা আপনার উপর, কিন্তু কল যদি কোনো সংগঠন কিংবা কোনো ব্যক্তি সমূহ দিতে চায়, সে দিতেই পারে, এটা তো গণতান্ত্রিক অধিকার। ভারতীয় জনতা পার্টি সমর্থন করছে। আমরা তো সোভিয়েত রাশিয়ার সময় দেখেছিলাম কিভাবে ইকোনমিক্যালি আমাদের এক্সপ্লয়েটেড হতে হয়েছিল। আমরা দেখেছি আমাদের ফ্যাক্টরিতে সোভিয়েত রাশিয়া যেই কন্ডিশনে কোনো তৃতীয় দেশের সাথে এগ্রিমেন্ট করে এসছে, সেই এগ্রিমেন্টকে ভিত্তি করে আমাদেরকে ম্যানুফ্যাকচার করতে হতো, যদিও আমরা সেই তৃতীয় দেশটার নাম অবধি জানতে পারতাম না। তো এই এক্সপ্লয়টেশন তো আমরা দেখেছি। তো সুতরাং যখন আজকে দেশ অগ্রগতির দিকে যাচ্ছে একটা সুনির্দিষ্ট চিন্তা ভাবনাকে সামনে রেখে, তখন আমার মনে হয় যে এরকম ভিন দেশীয় মনীষী থেকে শুরু করে দ্রব্য থেকে শুরু করে সবের বর্জন হওয়া উচিত। বাহ, আমি ওনার সঙ্গে একমত। সঙ্গে আমেরিকান দ্রব্যও কি আমরা বয়কট করব? যদি আমেরিকান দ্রব্যতে আমাদের ইকোনমিক থ্রেট হয়, তাহলে নিশ্চয়ই সেটারও ডাক আগামী দিন দেওয়া যেতে পারে। পৃথিবীর বিভিন্ন সেটা সভরেন রাইট আছে আমার। তাহলে কিন্তু আজকে আমেরিকা আমাদের কাছে বেশি থ্রেট হবে না চায়না থ্রেট হবে, সেটা আপনার তবে প্রথমে বলছিলেন না, ঠিক এই ধরনের লজিককেই জাতীয়তাবাদের জিগির বলে। আপনি জিগির বলতে পারেন, আমার অবশ্যই আপত্তি। ভারতবর্ষের বাইরের যে কোনো দেশের বস্তুই ভারতবর্ষের অর্থনীতির পক্ষে একটু অসুবিধাজনক, সেটা না আসলে এখানে ম্যানুফ্যাকচারিং হয়, এটা তো স্বাভাবিক। সেক্ষেত্রে আমি আমেরিকা টু চায়না সবকিছু বয়কট করতে পারি। ইউরেনিয়ামটা তো বাইরে থেকেই আসতে হবে। কোনটা? রাজাদা, না দেখুন, আমি একটা কথাই খালি বলবো যে আমরা ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে যে লার্জেস্ট আর্মস বায়ার। আমরা কোনো একটা জায়গায়কেই চীনের সাথে কূটনৈতিক যুদ্ধে বা কোনো জায়গায় ঠিক এটে ওঠা যাচ্ছে না, এখন কি এই পদ্ধতিটাই নিতে হবে, না রাজাদাকে বলতে দিতে হবে? না, আমি একটু বলতে চাই, ব্যাপারটা হচ্ছে যে এই বয়কটের স্লোগান দেওয়া এইগুলো কিন্তু খুব ক্ষতি করে। এগুলো ক্ষতি করে কেননা চীনকে আরো বেশি বিরোধিতার ভূমিকায় রাখে। আমরা দেখেছি প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, যেভাবে কৃষাণু বলছে, প্রধানমন্ত্রী সেই একই কথা বলছেন না। উনি চাইছেন চীনের সঙ্গে ভারতের একটা মৈত্রী ঘটুক, যার জন্য ব্রিক্স সমাবেশে আমরা দেখেছি চীনকে উনি সমাদর করেছেন এবং চীনকে কিভাবে পাশে পাওয়া যায় সে চেষ্টা করেছেন। বিমস্টেকের সঙ্গে একসঙ্গে মিশিংয়ের সময় তো উনি চীনকে পাশে রেখেছেন, কারণ উনি মনে করেন যে ভারতবর্ষের অগ্রগতি করতে গেলে এই মুহূর্তে চীনের সঙ্গে সংঘাতে যাওয়া সঠিক হবে না, সংঘাতে গেলে আমরাই বিপদে পড়বো। কিন্তু অনেকে সেটা বোঝেন না। ব্যাপারটা হচ্ছে যে বয়কট দেখুন, আমরা যদি আমাদের নিজের দেশের জিনিস তৈরি করতে পারি তাহলে তো, এবং যে জিনিসগুলো যদি ভালো হয়, যেটা বাজারই বলে দেবে আমি কার জিনিস কিনবো। একসময় যেটা আমরা করতাম, এক্স্যাক্টলি, জিনিস যদি না থাকে মানুষ কোথায় যাবে? সুতরাং ওই বয়কটের স্লোগান আমরা যখন দিয়েছিলাম সেই 1905-এর সময় বৈদেশিক দ্রব্য বয়কট, তখন
মানুষকে আবার সেই দেশের তৈরি জিনিসপত্র তৈরি করার কথা বলা, এখন আমাদের কাছে সে জায়গায় নেই। আমরা সে ধরনের জিনিস তৈরি করে উঠিনি, তৈরি হোক, কৃষকরা তৈরি করুক না, তাহলে আপনাদেরকেই কৃষাণু কেন করবে? রাজাগোপাল ধর চক্রবর্তী, কৃষাণু সবাই না, আমরা সে তো মিলে বলছে করব। হোক না, আমি বলছি হলে তো অসুবিধা কিছু নেই, হোক, যতক্ষণ না হচ্ছে। একটা ধরুন তথ্য দিয়ে দিই। এই মুহূর্তে চীন যেটা যে জিনিসটা বিক্রি করে পৃথিবীতে, ভারতবর্ষের জাতীয় আয়ের থেকে বেশি জিনিস ও বিদেশে বিক্রি করে, চীনের সঙ্গে এই মুহূর্তে ওইভাবে আমরা কিন্তু করতে পারবো, কম্পিট করতে পারবো না। এই যে ধরুন কালী পুজো আসছে, আপনি চীনের বাজারে কালী মূর্তি পাবেন, দুর্গা মূর্তি পাবেন, কিচ্ছু পাবেন না, গণেশ পাবেন। ফ্ল্যাট করে দিয়ে গেছে আমাদের এখানে। মহারাষ্ট্রে কোনো মহারাষ্ট্র মেড গণেশ পাওয়া যায় না, চায়না মেড গণেশ। কেন পাওয়া যায় না? চীনের লোকেরা, চীনের যারা ব্যবসায়ী সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, কোথায় কি প্রোডাক্ট দরকার সেটা তারা গবেষণা করছে, দেশে সেভাবে তৈরি করছে, সস্তায় তৈরি করে পাঠাচ্ছে, আমরা কিনছি। আমরা কেন করতে পারছি না? চীনের তো অনেক জিনিস প্রয়োজন হয়, আমাদের লোকরা কেন চীনে যাচ্ছে না? কিনে যে জিনিস তৈরি হয় সেটা আমরা তৈরি করে কিনে পাঠাতে, আমরা ফ্ল্যাট করতে পারিনি কেন? সেটা আমাদের দুর্বলতা। আমাদের চীন থেকে শিক্ষাটা নিতে হবে, কি কি জিনিস করা যেতে পারে। পাকিস্তানকে কেন সমর্থন করবে না? তার অত বড় কনস্ট্রাকশন, অত বড় চীন, আপনি দেখুন, খেয়াল রাখতে হবে, চীন বিদেশে বিনিয়োগ করছে। চীন কি সবচেয়ে বেশি বিনিয়োগ কনস্ট্রাকশন সেক্টর, যা বেশিরভাগই সরকারি নিয়ন্ত্রিত, সেখানে প্রায় $45 বিলিয়ন সে সেখানে ঢেলেছে। এবং সেখানে এই স্বার্থে, তার নিজের স্বার্থ, সেইগুলোকে সে কেন করছে? বন্দর থেকে তেল যাবে, চীনে ঢুকবে, রাস্তা তৈরি, রাস্তাগুলোকে দিয়ে চীনের স্বার্থে, এখানকার বালুচিস্তানে গ্যাস নিয়ে যাবে, সে সেগুলো তৈরি করেছে, সেইগুলোকে সে রক্ষা করতে চায়। এবং সে রক্ষা করতে চায়, তার জন্য কি করলো? মাসুদ আজহার সম্বন্ধে চীন বলেনি যে সে টেরোরিস্ট নয়। মাসুদ আজহার সম্বন্ধে বলতো ও টেরোরিস্ট নয়, তাহলে আমি বলতাম চীনের স্ট্যান্ডটা ভুল। ও টেকনিক্যাল কারণ করে পাকিস্তানকে যতটা বাঁচানো, একদম ব্যবসায়িক স্বার্থ সে সবাই করবে। একদম, আমি অরূপদা। হ্যাঁ, ব্যবসায়িক স্বার্থে সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো চলে, চীন সহ, আমেরিকা সহ, তাদের ওখানকার ব্যবসায়িক স্বার্থ। মানে পাকিস্তানে কেন আমাদের এখানকার একজন বড় বিজনেসম্যানের বিদ্যুৎ চুল্লি আছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, কালকে থেকে কলকাতায় আন্দোলন শুরু হোক, ওই বিদ্যুৎ কেন্দ্র পাকিস্তান থেকে এক্ষুনি বন্ধ করে দিতে হবে? হয় না, এটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে অপরের কর্পোরেট ক্যাপিটালের ইন্টারেস্ট, এটা ভারতের কর্পোরেট ক্যাপিটালের ইন্টারেস্ট ভারতীয় রাষ্ট্র দেখে, আমেরিকান কর্পোরেট ক্যাপিটালের ইন্টারেস্ট আমেরিকা দেখে, চায়নার যে কর্পোরেট ক্যাপিটাল এখন তৈরি হয়েছে তার ইন্টারেস্ট চায়না দেখে। সে দেখছে যে আমাকে ওই দিকে যেতে হবে, ওই কি বলে আরব সাগরের ওদিকে, ওই পর্যন্ত আমাকে একটা অ্যাক্সেস রাখতেই হবে, অ্যাক্সেস না রাখলে আমার অসুবিধা হচ্ছে। ফলে সে পাকিস্তানের সঙ্গে তার হৃদ্যতা, তার সৌহার্দ্য সমস্ত কিছু করে ওইখান দিয়ে বিশাল বড় রাস্তা তৈরি করবেই, এটা তার ইন্টারেস্টে করছে। ভারতের ইন্টারেস্ট, ভারতের ক্যাপিটাল, ভারতের কর্পোরেট ক্যাপিটাল কেন পাকিস্তানে অত বড় একটা বিদ্যুৎ কেন্দ্র ভারতীয় বিজনেসম্যান তৈরি করেছে এবং এখনো চলছে। এটা আমি বন্ধ করতে বলবো না, কারণ এটা তো তার ইন্টারেস্টে করবেই, সে এটা তো করতে বাধ্য। সে কেন বাংলাদেশে গিয়ে তৈরি হচ্ছে? ভারতীয় ক্যাপিটাল ওখানে গিয়ে বাংলাদেশ তৈরি করছে। কৃষাণু, বিশেষ করে আমার তো খুব ভালো লাগবে যদি আমাদের দেশের শিল্পপতিরা আশেপাশের দেশ কিংবা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে শিল্প স্থাপন করে, সেটাকে আই উইল ট্রিট অ্যাজ আমার কান্ট্রির ডিপ অ্যাসেট হিসেবে সেই দেশে আমি ট্রিট করব। অবশ্যই পাকিস্তানে আমাদের দেশের অনেক ডিপ অ্যাসেট আসে, সেসব নিয়ে খোলাখুলি আলোচনা আমি করতে চাই না, কিন্তু আজকে একটা যে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা সকলে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে আজকে সাউথ চায়না সিতে চায়না প্রচণ্ডভাবে একঘরে। তার জন্যে তারা যেটাকে সিপ্যাক বলছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সেটাকে তারা ডেভেলপ করার চেষ্টা করছে। এবং এই সিপ্যাকটা সাধারণ মানুষ যারা, চাইনিজ গভর্নমেন্ট তার সাধারণ মানুষকে বুঝে নেয় যেভাবে হোক। আমাদের দেশে না, সেটা লাঠি মেরে বুঝে না। আমরা তো দেখেছি তিয়ানামেন স্কয়ারে কি করেছিল, টিবেটানদের উপর কিভাবে অত্যাচার হয়েছে। আজকে পুরো টিবেটের ডেমোগ্রাফিক চেঞ্জ করে দেওয়া হচ্ছে। সেখানে হান চাইনিজদের নিয়ে এসে আজকে আমরা ওখানে অমরনাথ শ্রাইন বোর্ডের একটা ছোট্ট 3 মাসের জন্য একটা বসতি বানাবার চেষ্টা হচ্ছে, আমার প্রশ্নটা এটা নয়, সেটা করতে পারা যায়নি। ওখানে হান চাইনিজরা পুরো টিবেটানের মেজরিটি হয়ে যাচ্ছে একের পর এক শহরে। তো এই হিউম্যান রাইটস ভায়োলেশনটা আমরা কবে দেখব? আজকে দালাই লামা এত বছর ধরে এখান থেকে বসে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তো সেখানে টিবেটানরা বঞ্চিত হচ্ছে, তাদের জাতীয়তাবাদ, তাদের স্বাধীনতা বঞ্চিত হচ্ছে। সেই চীনের সাথে টিবেটে মিলিটারি এক্সারসাইজ করতে হয়েছে ভারতকে, সেই টিবেটেই মিলিটারি এক্সারসাইজ করতে হচ্ছে। দেখুন, যেটা আছে না, আমার প্রশ্ন ওটা না, প্রশ্ন ওটা নয়, প্রশ্নটা হচ্ছে যে এইরকম একটা পরিস্থিতি রয়েছে, সাধারণ মানুষ একদিকে হচ্ছে তার বিপর্যস্ত হচ্ছে, এমনি আর্থিক অবস্থা খুব খারাপ, দেশের চাকরি বাকরি নেই,
যেগুলো অর্গানাইজ সেক্টর সেগুলো এখানে অবস্থা, ব্রিক্স এর কথা বলা হলো, ব্রিক্সে একমাত্র সেখানে ভারত চীনের দ্রব্য ডেভেলপ করছে, বাকি 4টা দেশ পিছিয়ে যাচ্ছে। চীনের দ্রব্য ব্যবহার করছে। হ্যাঁ, কিছু কিছু দ্রব্য নিয়ে যেগুলো পরিবেশ দূষণের সমস্যা রয়েছে সেগুলো ইমিডিয়েটলি ব্যান করা উচিত, সেইটা নিয়ে সেটা বেশি স্ট্রেস হওয়া উচিত। কিন্তু বাদ বাকি এগুলো নিয়ে তো কোনো কিছু ভারতীয় জনতা পার্টি বা তোমরা চলে যাচ্ছ যে চীন মহাসাগরের এবং তার কূটনৈতিক বিষয় নিয়ে চীন কোথাও মহাসাগর কিন্তু নেই, চীন মহাসাগর বলে কোনো জিনিস নেই। দক্ষিণ চীন মহাসাগর, হ্যাঁ হ্যাঁ, ওটা সেখানে ওটা সাগর, একটা মহাসাগর আপডেট না। দিই, একটা আপডেট, সেটা হচ্ছে যে ফিলিপিন্স কিন্তু চীনের সঙ্গে একটা বিরাট চুক্তি করেছে। আমেরিকার সঙ্গে তারা বলে দিয়েছে ফিলিপিন্স সম্পর্ক ছেদ। সম্পর্ক ছেদ। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। চীন কিন্তু মানে এক্ষুনি বলা যাচ্ছে না যে সাউথ ফিলিপাইন্সে আমেরিকান বেস আছে, মিলিটারি বেস আছে। তারা সম্পর্ক ছিন্ন করে করবার দিয়েছে। গতকাল ঘোষণা করে দিয়েছে। একদমই। আরে ঘোষণা করার সেটার ব্যাকগ্রাউন্ডটাও আমরা জানি, সেখানে বর্তমান সরকার যারা চালাচ্ছে তারা কিভাবে কোণঠাসা হয়েছে, এবং তার অনেকগুলো সেটা আলোচনা করতে গেলে পুরো বিষয়টা ঘুরে যাবে। আজকে ফিলিপাইন্স ওইভাবে ওই পরিস্থিতিতে নেই। ফিলিপাইন্সে যে গ্রামাঞ্চল শহরাঞ্চলে যে বিভেদ সৃষ্টি হয়েছে এবং বর্তমান সেখানকার সরকার যেটা ট্যাকেল করতে একদম পুরো করছে, তার থেকে মানুষের দৃষ্টিটা ঘোরাবার জন্যে তারা একটা চটকদারি ডিসিশন নিয়েছে। সেটা তাদের ব্যাপার, ভালো খারাপ কোনো মন্তব্যই আমি করব না, কিন্তু সেটা আমাদের কাছে কোনো মডেল নয়। আজকে এটা ফ্যাক্ট যে পুরো সাউথ চায়না সিতে চায়না থ্রেটেন ফিল করছে বলে তারা গোয়াডার পোর্ট পাকিস্তানে সেটাকে ডেভেলপ করছে। যদিও সেখান থেকে যদি পেট্রোলিয়াম প্রোডাক্ট তাদেরকে মেনল্যান্ড চায়নাতে নিয়ে যেতে হয় তাহলে 50 সেন্টের জায়গায় $7.5 পার ব্যারেল পড়বে তাদের খরচা। তাও তারা এটাকে ডেভেলপ করছে ফিউচারে তাদের ইকোনমিক সিকিউরিটির জন্যে, তাদের পেট্রোলিয়াম প্রোডাক্টসের সিকিউরিটির জন্যে। তার কারণ হচ্ছে তারা যেভাবে ইন্ডো চায়না এবং ফার ইস্টের দেশগুলোকে শত্রু করে তুলেছে, অস্ট্রেলিয়া অবধি আজকে ভারতের নৌবাহিনীর সাথে সাউথ চায়না সিতে পেট্রোলিং করছে। আজকে ওএনজিসি না সেটা ভারতের, এটা দেখা যাচ্ছে অন্যান্য ম্যানুফ্যাকচারিং সেক্টরে, অন্যান্য ম্যানুফ্যাকচারিং বা কোনো জায়গায় কিন্তু না দেখা গেল সামরিকীকরণের প্রশ্নে অনেক কিছু ক্রয় হচ্ছে, অনেক কিছু ভবিষ্যতে ডিফেন্স সেক্টরেও এফডিআই ঢুকে অনেক কিছু তৈরি হচ্ছে, মেক ইন ইন্ডিয়া, সবকিছু একটা সূত্রে বাঁধানোর চেষ্টা হচ্ছে। কিন্তু বেসিক মার্কেট এখন এই মুহূর্তে চীনের দখলে, স্রেফ ওই জায়গাটায় কিন্তু ভারত একেবারে পর্যদস্ত অবস্থায় রয়েছে। আফ্রিকাতে চীনের ইনভেস্টমেন্ট দেখুন, কিন্তু ওখানকার লোকেরা পার্লামেন্টারি সিস্টেম থেকে শুরু করে তাদের ইলেক্টেড পাবলিক রিপ্রেজেন্টেটিভদের ট্রেনিং থেকে শুরু করে সবকিছুর জন্য তারা ভারতকেই রোল মডেল দেখে। সময় শেষ, ধন্যবাদ সময় শেষ। কিন্তু সময় শেষ হওয়ার আগে আবারও জানিয়ে রাখি যে এই মুহূর্তে যাদের বিভিন্ন ব্যাংক থেকেও এই সংবাদগুলো আসছে, যাদের ডেবিট কার্ড যাদের রয়েছে সেই ডেবিট কার্ডের পিন অনেকেই ব্লক করার দিকে ভাবছেন। একটা কিন্তু সামগ্রিকভাবে চক্রের মধ্যে এখনো পর্যন্ত সত্যি এটা প্রমাণিত না হলেও কিন্তু এটা অনেকটাই কিন্তু এই ক্ষেত্রে প্রায় নিশ্চিত অনেকেই যে এই ক্ষেত্রে যারা হ্যাকার রয়েছে বিশেষ করে চায়না এবং আমেরিকা, তারা কিন্তু যথেষ্ট এই মুহূর্তে সক্রিয় 32 লক্ষ ডেবিট কার্ড প্রত্যাহার করে নিয়েছে। এবং যে সমস্ত ব্যাংকগুলো যাদের হচ্ছে ডেবিট কার্ডের ক্ষেত্রে পিন নাম্বার রয়েছে, অনেকেই কিন্তু সেগুলো একেবারে চেঞ্জ করার নির্দেশ দেওয়া হচ্ছে। সুতরাং একটু এই মুহূর্তে সতর্কতার প্রয়োজন রয়েছে, বিশেষভাবে যারা ডেবিট কার্ড ব্যবহার করছেন। একেবারে বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি যে তিনজন আজকে উপস্থিত ছিলেন, আপনাদের তিনজনকেই, এবং ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে দেখলেন আজকের পর্বের রণক্ষেত্র। দেখতে থাকুন আর প্লাস, সবার আগে সবার পাশে।